হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5 নম্বরের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, 1946 সালে নৌবিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। প্রথমে তোমাদের লিখতে হয় ভূমিকা। সেখানে কি লিখবে দেখো, ভারত ছাড়ো আন্দোলনের সময় থেকে সারা ভারত সংগ্রামমুখী হয়ে পড়েছিল। আজাদ হিন্দ বাহিনীর সংগ্রাম ভারতের সেনাবাহিনীর মনে বিপ্লবের প্রেরণা দেয়। নৌবিদ্রোহ হলো এর অন্যতম ফলশ্রুতি। কারণে কি বলা হচ্ছে দেখো, 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের পেছনে কতগুলি কারণ ছিল। আজাদ হিন্দ বাহিনীর আত্মদানের প্রভাব তাদের ওপর পড়েছিল। এছাড়া নৌ বাহিনীর চাকরির ক্ষেত্রে বৈষম্য ছিল। ভারতীয় নৌসেনারা শ্বেতাঙ্গ নৌসেনার মতো সুযোগ সুবিধা বেতন কোনোটাই পেত না। ওই বৈষম্যমূলক আচরণ তাদের মনে ক্ষোভ সৃষ্টি করেছিল। তারপরে বলা হচ্ছে দেখো, বিদ্রোহের বিস্তার। 1946-এ 18ই ফেব্রুয়ারি বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে ভারতীয় নৌসেনারা খারাপ খাবার দেওয়া, শ্বেতাঙ্গ অফিসারদের অপমানজনক ব্যবহার প্রভৃতির প্রতিবাদে অনশন শুরু করে। ক্রমশ নৌসেনাদের এই বিক্ষোভ বোম্বাইয়ের অন্যত্র ছড়িয়ে পড়ে। ভারতীয় নৌসেনারা সমান বেতন, ভালো খাবার, আজাদ হিন্দ বাহিনীকে মুক্তিদান প্রভৃতির দাবি জানায়। তলোয়ার জাহাজে ভারতীয় নৌসেনারা জাতীয় পতাকা উত্তোলন করে। ইংরেজ বাহিনী জাহাজ দুটি ঘিরে ধরলে ভারতীয় নৌসেনাদের সঙ্গে যুদ্ধ শুরু হয়। ক্রমশ মুম্বাইয়ের নৌবিদ্রোহ দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। করাচি সহ দেশের বিভিন্ন বন্দরে 78টি যুদ্ধজাহাজে বিদ্রোহ দেখা দেয়। মুম্বাই শহরে কমিউনিস্ট ও কংগ্রেস দল এই বিদ্রোহকে সমর্থন জানায়। অপরদিকে বিমান বাহিনীও ধর্মঘট শুরু করে। দেশের বিভিন্ন অঞ্চলে কৃষক শ্রমিক আন্দোলন বৃদ্ধি পায়। শেষ পর্যন্ত বল্লভভাই প্যাটেল সহ অন্যান্য কংগ্রেস নেতাদের পরামর্শে নৌবিদ্রোহ বন্ধ করা হয়। তারপরে গুরুত্ব। নৌবিদ্রোহ ব্যর্থ হলেও ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এর গুরুত্বকে অস্বীকার করা যায় না। এর ফলে ব্রিটিশ সরকার বুঝতে পারে যে ভারতবর্ষকে আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। বস্তুত নৌবাহিনীর এই বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকারের মনোবল ভেঙে যায়। তাই ইংরেজ সরকার দ্রুত ভারত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা দেখো। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, যে তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব নিরূপণ করো, বা তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব। এটা যদি তৃতীয় পানিপথের যুদ্ধ টিকা লেখো আসে, সেক্ষেত্রেও তোমরা এই উত্তরটা লিখতে পারবে। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস অর্থাৎ দাম হচ্ছে 400 টাকা। সেক্ষেত্রে তোমরা 5 নম্বর 10 নম্বরের প্রশ্ন সাজেশন সহ উত্তর, এমনকি তোমরা 1 নম্বরের প্রশ্নের সাজেশন সহ উত্তর, এমনকি প্রিভিয়াস ইয়ার্সের সলভও তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব যেটা আছে, 1759 সালে আহম্মদ শাহ আবদালি পাঞ্জাব দখল করে দিল্লির পথে অগ্রসর হয়। অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও বুন্দেলখণ্ডের রোহিলা সর্দার নাজির খান আবদালির পক্ষে যোগ দেন। মারাঠা শোষণের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ নিয়ে রাজপুত, শিখ ও জাটরা মারাঠাদের থেকে দূরে থাকে। মারাঠা সর্দারদের মধ্যেকার কলহ পরিস্থিতি আরও জটিল করে। নিঃসঙ্গ পেশোয়া তার নাবালক পুত্র বিশ্বাস রাও ও জ্ঞাতি ভাতা এখানে বলছে নাবালক পুত্র বিশ্বাস রাও ও জ্ঞাতি ভাতা সদাশিব রাওয়ের নেতৃত্বে বিশাল সেনাবাহিনী উত্তর ভারতে প্রেরণ করে। এবার পানিপথের যুদ্ধ কি বলা হচ্ছে, 1761 সালে 14ই জানুয়ারি মারাঠা ও আফগান বাহিনী পানিপথের সমরভূমিতে পরস্পরের সম্মুখীন হয়। আফগান আক্রমণে মারাঠা বাহিনী সম্পূর্ণ নির্মূল হয়ে যায়। বিশ্বাস রাও, সদাশিব রাও উভয়ে নিহত হন। 18,000 সেনা সহ যশবন্ত রাও, তারপরে হচ্ছে দেখো তুজকি সিন্ধিয়ার মতো মারাঠা সেনাপতিও নিহত হয়।
তারপরে দেখো মালহির রাও নানা ফড়নবিসের মতো কিছু নেতা রণক্ষেত্র থেকে পালিয়ে প্রাণ রক্ষা করেন। পালায়নরত মারাঠা সেনাদের ওই অঞ্চলে জাট, আহির, গুর্জরদের হাতে মৃত্যু হয়। দেখো, জাট ও আহির ও গুর্জরদের হাতে মৃত্যু হয়। আর পরাজয়ের গ্লানি ও নিকট আত্মীয়দের বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা অসুস্থ পেশোয়ার ছিল না। 1761 সালে জুন মাসে বাজিরাও মারা যান। তারপরে কি গুরুত্ব দেখো, 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের গুরুত্ব সম্পর্কে ঐতিহাসিকরা একমত নন। পার্সিভাল স্পিয়ারের মতে পানিপথের যুদ্ধ শুধু পরাজয় নয়, মারাঠা স্বার্থের পক্ষে বিপর্যয়কর ছিল। যদুনাথ সরকারের মতে পানিপথই ভারতবর্ষের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। এই যুদ্ধ এক ভারতীয় বিপর্যয় এক জাতীয় বিপর্যয় ছিল। জিএস সরদেশাই তারপরে রাজওয়াডে ঐতিহাসিকদের মতে পানিপথের তৃতীয় যুদ্ধ কখনোই জাতীয় বিপর্যয় ছিল না। লোকক্ষয় ছাড়া পানিপথের যুদ্ধের দ্বারা আর কিছু নির্ধারিত হয়নি। দিল্লির ওপরে আবদালি তার নিয়ন্ত্রণ কায়েম করতে পারেনি। বাজিরাও এর দ্বিতীয় পুত্র পেশোয়ার প্রথম মাধবরাও পেশোয়ার পদ লাভ করে সাম্রাজ্য পুনর্গঠনে মনোনিবেশ করেন এবং মারাঠা শক্তি ভারতীয় রাজনীতিতে আবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মূল্যায়ন কি বলা হচ্ছে দেখো, উপরিক্ত মতগুলিতে বিভিন্নতা থাকলেও একথা অনস্বীকার্য যে পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠা সংহতিকে শিথিল করে দিয়েছিল। হ্রাস পেয়েছিল পেশোয়ার সর্বব্যাপী কর্তৃত্ব। মারাঠাদের মতো শক্তিশালী আঞ্চলিক শাসকদের পতনের ফলে দক্ষিণ ভারতে ইংরেজদের উত্থান ও হায়দ্রাবাদের নেতৃত্বে মহীশূরের উত্থান সহজ হয়েছিল। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নের উত্তর।